আমার নাম তানিয়া। আজ আমি একাকিত্ব থাকি। আমার স্বামী আমার পাশে নেই, বিদেশ চলে গেছে। একটি ছিমছা মধ্যবিত্ত পরিবারে আমার বিয়ে হয়েছে। স্বামী কামাল এক বেসরকারি এনজিওর সৎ এবং পরিশ্রমী কর্মী। আমাদের ছোট্ট সংসারে ভালোবাসার কমতি ছিল না। কামালের রোজগার দিয়ে টানাটানির সংসার হলেও আমাদের মধ্যে বোঝাপড়াটা ছিল চমৎকার। এই সংসারে আমি ছাড়াও ছিলেন আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আর কামালের ছোট ভাই রাসেল। রাসেল তখন 10ম শ্রেণীতে পড়ে। বয়সের তুলনায় কিছুটা ছোটখাটো, দেখতে চেহারায় একটা সরল মায়া লেগে থাকত। আমি ওকে স্নেহ করে পিচ্চি বলে ডাকতাম। ও আমার এই ডাকে বেশ খুশি হতো। আমি বিয়ের আগে অনার্স শেষ বর্ষে পড়ছিলাম, তাই পড়াশোনার জগৎটা থেকে খুব বেশি দূরে সরে আসিনি। একদিন বিকেলে আমি বারান্দায় বসে কাপড় ভাঁজ করছিলাম। রাসেল স্কুল থেকে ফিরে আমার পাশে এসে দাঁড়ালো। মুখটা তার একটু ভার। আমি জিজ্ঞেস করলাম, কিরে পিচ্ছি, আজ আবার স্যারের বকা খেয়েছিস বুঝি? সে মাথা নিচু করে বলল, বৌজি, আমি আর কোচিং সেন্টারে পড়তে যাব না। আমি অবাক হলাম। বললাম, কেন রে? সামনেই তো তোর মাধ্যমিক পরীক্ষা, এখন কোচিং বাদ দিলে চলবে? রাসেল একটু ইতস্তত করে বলল, ওখানে স্যার খুব কড়া, পড়া না পারলে সবার সামনে কান ধরে উঠবস করান। আমার খুব লজ্জা লাগে বৌদি, অনেক বন্ধুবান্ধবী থাকে তো। ওর সরল স্বীকারোক্তি শুনে আমার মায়া হলো। ছেলেটা লাজুক প্রকৃতির। আমি বললাম, তাহলে কি করবি ভাবছিস? সে আমার দিকে আশা নিয়ে তাকিয়ে বলল, বৌদি, আমি যদি তোমার কাছে পড়ি? তুমি তো অনেক ভালো ছাত্রী ছিলে মা বলে। আমি হেসে ফেললাম। বললাম, আমি তো সংসারের কাজ সামলাতে সামলাতেই দিন পার করে দিই। তোকে পড়ানোর সময় কখন পাবো? যদি আমার কাছে পড়তে হয় তাহলে রাতের বেলা ছাড়া তো সময় হবে না। রাসেলের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে প্রায় লাফিয়ে উঠে বলল, আমি রাতেই পড়ব। বৌদি, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি যা বলবে আমি তাই শুনব। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, শুধু ধন্যবাদ দিলেই হবে না, একটা শর্ত আছে। সে ভয় হয়ে বলল, কি শর্ত বৌদি? আমি একটু দুষ্টুমি করে বললাম, তুই যদি আমার কাছে পড়া তৈরি করে না আসিস তাহলে আমিও কিন্তু তোকে শাস্তি হিসেবে কান ধরে উঠবস করাবো। রাসেল একগাল হেসে বলল, বৌদি, তোমার সামনে আমি 100 বার কান ধরে উঠবস করতে রাজি আছি, তবু ওই স্যারের সামনে একবারও না। ওর কথা শুনে আমার খুব হাসি পেল। বুঝলাম ছেলেটা যেমন সরল তেমনি বুদ্ধিমান, নিজের সম্মানবোধটুকু বেশ টনটনে। সেই দিন থেকেই শুরু হলো আমাদের নতুন পাঠশালা। প্রতিদিন রাতের সংসারের সব কাজ সেরে আমি রাসেলকে নিয়ে বসতাম। ও পড়তে বেশ মনোযোগী ছিল, তবে মাঝে মাঝে খেয়াল করতাম পড়ানোর সময় সে আমার মুখের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে যেত। আমি জিজ্ঞেস করলেই বলতো, বৌদি, আপনি এত সুন্দর করে বোঝান যে আমি মুগ্ধ হয়ে শুনি। আপনার পড়ানোর কৌশলটা সত্যি অসাধারণ। আমি হেসে বলতাম, হয়েছে, আর প্রশংসা করতে হবে না, এবার বইয়ের দিকে মন দাও। আমাদের এই ছাত্র শিক্ষিকার সম্পর্কটা খুব অল্প দিনেই বেশ মধুর হয়ে উঠল। ও শুধু আমার ছাত্রই ছিল না, ছোট ভাইয়ের মতো হয়ে উঠেছিল। একদিন সারা দিন বাড়ির কাজ করে আমার শরীরটা খুব ক্লান্ত লাগছিল। আমি রাসেলকে বললাম, পিচ্চি, আজ আর পড়াতে পারবো না রে, শরীরটা একদম চলছে না। আমার কথা শেষ হতে না হতেই রাসেল ছুটে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর এক গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে এসে আমার হাতে দিয়ে বলল, বৌদি, এটা খেয়ে নাও, দেখবে সব ক্লান্তি দূর হয়ে যাবে। ঠান্ডা শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে আমি ভাবছিলাম, ছেলেটা ছোট হলেও ওর জ্ঞান বুদ্ধি আর মায়া মমতা অনেক বড়দের চেয়েও বেশি। এই সহজ সরল ছেলেটাকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে, এটাই ছিল আমার তখনকার একমাত্র ভাবনা। দিনগুলো বেশ ভালোই কাটছিল। রাসেলের পড়াশোনার উন্নতি দেখে আমার শ্বশুর শাশুড়িও খুব খুশি ছিলেন, কিন্তু মধ্যবিত্ত জীবনের সুখ যেন ক্ষণস্থায়ী এক অতিথি। আমাদের সংসারেও অর্থনৈতিক সংকটটা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। রাসেলের সামান্য বেতনে বয়স্ক বাবা মায়ের চিকিৎসা, রাসেলের পড়াশোনার খরচ আর সংসারের বাকি সব চাহিদা মেটানো খুব কঠিন হয়ে পড়ছিল। একদিন রাতে কামাল বিষণ্ণ মুখে বাড়ি ফিরল। আমি বুঝতে পারলাম অফিসে কোনো সমস্যা হয়েছে। খেতে বসে সে মুখ খুলল, বলল, তানিয়া, এভাবে আর চলছে না। যে কয় টাকা বেতন পাই সেটা দিয়ে মাস চালানোই দেয়, ভবিষ্যতের জন্য কিছুই সঞ্চয় করতে পারছি না। আমি ওর হাতে হাত রেখে বললাম, এত চিন্তা করো না তো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, নিশ্চয়ই একটা উপায় বের হবে। কামাল দীর্ঘশ্বাস ফেলে বলল, উপায় একটা আছে,
কিন্তু সেটা বেশ কঠিন। আমি ওর মুখের দিকে তাকিয়ে বললাম, কি উপায় সেই? ইতস্তত করে বলল, আমার এক পুরনো বন্ধু রাজ্জাক এখন দুবাইতে থাকে। ওখানকার একটা বড় কোম্পানিতে ভালো পদে আছে। সে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলছে। এখানকার চেয়ে প্রায় ৫-৬ গুণ বেশি। ভাবছি আমি বিদেশ চলে যাব। কথাটা শোনার সাথে সাথেই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কামালকে ছাড়া একাই বাড়ি, এই সংসার সামলানোর কথা ভাবতেই আমার অসহায় লাগছিল। আমি বললাম, না, তোমার কোথাও যাওয়ার দরকার নেই, আমরা যেমন আছি বেশ আছি। কামাল আমাকে বোঝানোর চেষ্টা করল, তানিয়া, আবেগ দিয়ে তো জীবন চলে না, আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। রাসেলের পড়াশোনা, বাবা মায়ের চিকিৎসা, এগুলোর জন্য অনেক টাকার প্রয়োজন। আমি বিদেশে ২-৩ বছর থাকলে আমরা একটা ভালো ভিত তৈরি করে নিতে পারবো। আমি জানি কামাল যা বলছে তা আমাদের ভালোর জন্যেই, কিন্তু মন মানছিল না। কয়েকদিন ধরে আমাদের মধ্যে এই নিয়ে অনেক কথা হলো। অবশেষে সংসারের কথা ভেবে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি রাজি হতে বাধ্য হলাম। যাওয়ার দিন ঘনিয়ে এলো। বাড়ি জুড়ে একটা চাপা বিষাদের সুর। শ্বশুর শাশুড়ি মুখে কিছু না বলল, তাদের চোখের কোণে জল আমি স্পষ্ট দেখতে পেতাম। রাসেলও কেমন যেন চুপসে গিয়েছিল। সারাদিন আমার আঁচল ধরে ঘুরঘুর করত। যাওয়ার আগের রাতে কামাল রাসেলের কাঁধে হাত রেখে বলল, রাসেল, আমি তো চলে যাচ্ছি, তুই কিন্তু বাড়ির বড় ছেলে, এখন বাবা মায়ের দিকে খেয়াল রাখবি। আর সবচেয়ে বড় কথা, তোর বৌদির প্রতি খেয়াল রাখিস, ওকে কোনো কষ্ট দিস না। রাসেল ভাইয়ের হাত ধরে প্রায় কেঁদে ফেলে বলল, ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি বৌদিকে চোখে চোখে রাখব। পরদিন সকালে আমরা সবাই কামালকে এয়ারপোর্টে বিদায় জানাতে গেলাম। প্লেন ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত সে আমাদের দিকে তাকিয়ে হাত নাড়ছিল। আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। মনে হচ্ছিল আমার পৃথিবীটা বুঝি ফাঁকা হয়ে গেল। রাসেল আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল, যেন আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। সেদিন বাড়ি ফেরার পথটা আমার কাছে 1000 মাইলের চেয়েও দীর্ঘ মনে হয়েছিল। কামাল বিদেশ চলে যাওয়ার পর প্রথম কয়েকটা সপ্তাহ বেশ স্বাভাবিকভাবেই কাটল। প্রতিদিন নিয়ম করে ভিডিও কলে কথা হতো। সংসারের সব খবর, রাসেলের পড়াশোনার খোঁজ খবর সব নিত। ওর মুখটা দেখে আমি আমার সব কষ্ট ভুলে থাকার চেষ্টা করতাম। রাসেলও ভাইয়ের কথা রেখেছিল। সে শুধু আমার দেওর নয়, আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছিল। পড়াশোনার বাইরেও সংসারের ছোটখাটো কাজে আমাকে সাহায্য করত। আমার সুবিধা অসুবিধার দিকে তীক্ষ্ণ নজর রাখত। কিন্তু মাসখানেক পর থেকে আমি একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। আমার বৌদি, যে কিনা সারাক্ষণ কথা বলে বাড়ি মাতিয়ে রাখত, সে কেমন যেন নীরব হয়ে গেল। আগের মতো প্রাণোচ্ছলতা তার মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। বেশিরভাগ সময়ই চুপচাপ থাকত। কিছু জিজ্ঞেস করলে শুধু হুঁ বা হ্যাঁ বলে উত্তর দিত। সবচেয়ে বড় পরিবর্তনটা এলো আমাদের রাতের পাঠশালায়। আগে বৌদি আমাকে পড়ানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। পড়ানোর সময় কত গল্প ও কত উদাহরণ দিয়ে বিষয়গুলো সহজ করে দিত। কিন্তু এখন সে পড়াতে বসলো, তার মন থাকত না, অন্যমনস্কভাবে বইয়ের পাতা উল্টাতো। আমি কোনো প্রশ্ন করলে চমকে উঠা আমার দিকে তাকাতো, যেন সে এই জগতে ছিলই না। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভাইয়ার জন্য মন খারাপ, তাই এমন করছে। একাকিত্ব মানুষকে নীরব করে দেয়। আমি তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করতাম, তার সাথে বসে টিভি দেখতাম, গল্প করার চেষ্টা করতাম, কিন্তু সে কোনো কিছুতেই তেমন আগ্রহ দেখাতো না। আরেকটা পরিবর্তন আমার চোখ এড়াল না, বৌদির উজ্জ্বল ফর্সা চেহারাটা দিন দিন কেমন মলিন হয়ে যাচ্ছিল। চোখের নিচে কালি জমেছে, মুখটা সবসময় চিন্তাক্লিষ্ট দেখায়। একদিন আমি আর থাকতে না পেরে জিজ্ঞেসই করে ফেললাম, বৌদি, তোমার কি হয়েছে? তুমি তো আগে কত সুন্দর ছিলে, ফর্সা ছিলে, কিন্তু এখন এমন মলিন হয়ে যাচ্ছ কেন? তুমি তো রোদে কোনো কাজও করো না। আমার কথা শুনে বৌদি একটু চমকে গেল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দুশ্চিন্তা হচ্ছে বড় সমস্যা রাসেল। যারা বেশি চিন্তা করে তাদের চেহারার উপর তার প্রভাব পড়ে। আর আমিও একটা গভীর চিন্তায় পড়ে গেছি, তাই হয়তো আমার চেহারাটা এমন হয়ে যাচ্ছে। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, তোমার আবার কিসের চিন্তা? আমি কি কিছু সাহায্য করতে পারি? বুঝেছি, ভাইয়ার নেই বলে তুমি একাকিত্ব বোধ করছো, তাই না? বৌদি আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত দৃষ্টিতে বলল, ঠিক তা না, তুই যেটা ভাবছিস সেটা নয়। আমি বললাম, তাহলে কি আমাকে বলো, আমি তোমার ছোট ভাইয়ের মতো। আমার আন্তরিকতায় বোধহয় তার মনটা একটু নরম হলো, কিন্তু পরক্ষণে সে নিজেকে আবার গুটিয়ে নিয়ে কঠিন স্বরে বলল, সব কথা তোকে বলা যাবে না। এত জবাব কি তোকে দিতে হবে?
যা পড়তে বস গিয়ে। এই রুক্ষ আচরণে আমি খুব কষ্ট পেলাম। এই বৌদি তো আমার চেনা বৌদি নয়। আমার মনে একটা অজানা ভয় দানা বাঁচতে শুরু করল। কি এমন চিন্তা যা সে আমার সাথে, এমনকি পরিবারের কারো সাথে ভাগ করে নিতে পারছে না? এই নীরবতার পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে। বৌদির নীরবতার মলিন চেহারার পাশাপাশি আরও একটি বিষয় আমাকে ভীষণভাবে ভাবিয়ে তুলছিল। সেটা হলো তার মোবাইল ফোন। ইদানিং বৌদি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকত। যখনই আমি তাকে দেখতাম, হয় সে মোবাইলে স্ক্রিনে তাকিয়ে কিছু একটা করছে, নয়তো কানে ফোন নিয়ে নিচু স্বরে কথা বলছে। ব্যাপারটা এমন পর্যায়ে গিয়েছিল যে সে রান্না করার সময়ও মোবাইলটা চুলার পাশে রেখে দিত। কারো ফোন এলেই ছুটু বারান্দার বা ঘরের কোণে চলে যেত, যেন তার কথা কেউ শুনতে না পায়। এই লুকোচুরি আমার মনে সন্দেহের বীজ বপন করতে শুরু করল। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভাইয়ার সাথে কথা বলে। বিদেশে সময়ের অনেক পার্থক্য, তাই হয়তো এমন লুকিয়ে কথা বলতে হয়। কিন্তু ভাইয়ার সাথে কথা বললে তো তার মুখে হাসি থাকার কথা, আনন্দ থাকার কথা। উল্টো ফোন রাখার পর তার মুখটা আরও বেশি গম্ভীর আর চিন্তিত হয়ে যেত। আগের মতো সে আমাকে আর পড়াতো না, আমার সাথে বেশি একটা কথাও বলতো না। আমাদের রাতের প্রার্থনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। আমি পড়তে বসলেই সে বলতো, আজ আমার শরীর ভালো নেই, বা আজ অনেক কাজ, তুই নিজে পড়ে নে। আমার সন্দেহটা দিন দিন বাড়ছিল। একদিন আমি সাহস করে বৌদিকে জিজ্ঞেস করেই ফেললাম, বৌদি, তুমি সারাক্ষণ কার সাথে এত কথা বলো ফোনে? আমার প্রশ্নে সে যেন কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আর কার সাথে কথা বলবো, তোর ভাইয়ের সাথে? তার উত্তরটা আমার কাছে সন্তোষজনক মনে হল না। আমার ভেতরের গোয়েন্দা সত্তাটা জেগে উঠল। আমি ঠিক করলাম আমাকে এর সত্যটা যাচাই করতে হবে। আমি একটা বুদ্ধি বের করলাম। বললাম, ও আচ্ছা, বৌদি, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করবে না? তোমার মোবাইলটা একটু আমাকে দেবে, একটা গেম খেলবো। আমার কথা শুনে বৌদির মুখের রং পাল্টে গেল। সেই তস্তত করে বলল, আমার মোবাইলে কোনো গেম নেই রাসেল। আমিও ছাড়ার পাত্র নই। বললাম, সমস্যা নেই, আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে তারপর খেলব। দাও না চিজ, বেশিক্ষণ লাগবে না। বৌদি আবার সরাসরি না করল। বলল, না এখন হবে না, মোবাইলে চার্জ নেই, কালকে দেব। আমি আর জোর করলাম না। বললাম, ঠিক আছে, কাল দিও। কিন্তু আমি বুঝে গিয়েছিলাম ডাল মে কুচ কালা হ্যাঁ। সে আমাকে মোবাইলটা দিতে চায় না, কারণ সেখানে এমন কিছু আছে যা সে আমার থেকে লুকাতে চায়। আমি নিশ্চিত হলাম বৌদি ভাইয়ের সাথে কথা বলে না, সে অন্য কারোর সাথে কথা বলে। কিন্তু কে সেই মানুষ? বৌদি কেন আমাদের সবার থেকেই ব্যাপারটা লুকিয়ে যাচ্ছে? আমার মনটা অজানা আশঙ্কায় ভারী হয়ে উঠল। এর ঠিক পরের দিনই এমন এক ঘটনা ঘটল যা আমার সব সন্দেহকে সত্যি প্রমাণ করে দিল। বিকেলে মা রান্নাঘরে কাজ করছিলেন। হঠাৎ মায়ের ফোনে রিং বেজে উঠল। মা ফোন ধরে অপর প্রান্তের কথা শুনে চমকে উঠলেন। আমি পাশের ঘর থেকে শুনলাম। মা বলছেন, হ্যাঁ কামাল, বল বাবা, তুই ভালো আছিস তো? আমি কান খাড়া করলাম। ভাইয়া ফোন করেছে। মা বললেন, কেন, তোর বৌমার নাম্বার ব্যস্ত পাচ্ছিস কেন? সে কি তোর সাথে আজ বা কাল কথা বলেনি? ফোনের অপার থেকে ভাইয়া কি বলল তা আমি শুনতে পেলাম না, কিন্তু মায়ের মুখের অভিব্যক্তি দেখে বুঝলাম ভালো কিছু নয়। মা বললেন, বলিস কি, আজ 1 সপ্তাহ ধরে কথা বলিসনি? ওর ফোন সারাক্ষণ ব্যস্ত থাকে। আচ্ছা আমি দেখছি ব্যাপারটা, তুই চিন্তা করিস না। ফোন রেখে মা চিন্তিত মুখে কপালে হাত দিয়ে বসে পড়লেন। আর আমি আড়াল থেকে সবটা শুনে পাথরের মতো স্তব্ধ হয়ে গেলাম। আমার মাথা ঘুরছিল। তাহলে বৌদি আমাকে মিথ্যা বলেছে। সে 1 সপ্তাহ ধরে ভাইয়ার সাথে কথাই বলেনি। তাহলে সে কার সাথে এত সময় ধরে কথা বলে? আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করতে লাগলো। আমার সহজ সরল হাসি খুশি বৌদি কি তাহলে কোনো ভুল পথে পা বাড়িয়েছে? ভাইয়ার মায়ের ফোনালাপ শোনার পর আমার পৃথিবীটা যেন ওলটপালট হয়ে গেল। যে বৌদিকে আমি মায়ের মতো সম্মান করতাম, যার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল, সেই বৌদি আমাকে আর আমার ভাইকে এত বড় মিথ্যা কথা বলেছে। আমার মনটা তীব্র অভিমানে ভারাক্রান্ত হয়ে উঠল। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বৌদি এমন কাজ করতে পারে। সারা বিকেল আমার ছটফট করে কাটল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না।
একবার ভাবলাম মাকে সব খুলে বলি, আবার ভাবলাম সত্যিটা না জেনে হুট করে কিছু বলা ঠিক হবে না, এতে সংসারে অশান্তি হতে পারে। আমি সিদ্ধান্ত নিলাম আমি সরাসরি বৌদির সাথেই কথা বলবো, যা হওয়ার হবে। রাতে খাওয়া দাওয়ার পর বৌদি যখন নিজের ঘরে গেল, আমি কিছুক্ষণ পর তার পিছু পিছু গেলাম। সে বিছানায় বসে আবার মোবাইলে কিছু একটা করছিল। আমার পায়ের শব্দে মুখ তুলে তাকালো। আমি ঘরের দরজাটা ভেতর থেকে সাবধানে বন্ধ করে দিলাম। আমার গম্ভীর মুখ আর দরজা বন্ধ করা দেখে বৌদি কিছুটা অবাক হলো। সে জিজ্ঞেস করল, কেরালা, কিছু বলবি? দরজা বন্ধ করলি কেন? আমি তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, বৌদি, আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। আশা করি তুমি আমাকে সত্যিটা বলবে। আমার গলার স্বরে এমন কিছু ছিল যা বৌদিকে বিচলিত করে তুলল। সে মোবাইলটা পাশে রেখে সোজা হয়ে বসল। বলল, কী কথা এমনভাবে বলছিস যেন আমি কোনো অপরাধ করেছি? আমি আর কোনো ভূমিকা না করে বললাম, তুমি আমার সাথে সত্যি কথা বলনি বৌদি। তুমি ভাইয়ার সঙ্গে 1 সপ্তাহ ধরে কথা বলো না কেন? আজ বিকেলে ভাইয়া মায়ের মোবাইলে ফোন দিয়েছিল। আমার কথা শুনে বৌদির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে যেন ভূত দেখার মতো চমকে উঠেছে। কয়েক মুহূর্ত সে কোনো কথা বলতে পারল না। তার এই নীরবতাই আমার সন্দেহশীল মোহর দিয়ে দিল। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আমার গলায় অভিমান আর ক্ষোভ একসাথে ফুটে উঠল। কেন মিথ্যে কথা বললে আমাকে? কার সাথে কথা বলো তুমি? সারাদিন ভাইয়া বিদেশে একা একা কত চিন্তা করে, আর তুমি এখানে। আমার কথা শেষ হবার আগেই বৌদি কান্নায় ভেঙে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, তোরা সবাই আমাকে সন্দেহ করছিস, তাই না? তোর ভাইও আমাকে সন্দেহ করছে। তার কান্না দেখে আমার মনটা কিছুটা নরম হলো, কিন্তু আমি আমার অবস্থান থেকে সরলাম না। বললাম, সন্দেহ তো হবেই, তোমার আচরণই তো সন্দেহের মতো। যদি তুমি কোনো ভুল না করে থাকো তাহলে তুমিই বলে ফেলো, কার সঙ্গে এত কথা বলো তুমি? আমার প্রশ্নে বৌদি কান্না থামিয়ে আমার দিকে তাকালো। তার চোখে ছিল একরাশ ভয় আর অসহায়ত্ব। সে কিছুক্ষণ চুপ করে থেকে কাঁপা কাঁপা গলায় বলল, বলবো আমি তোকে, সব বলবো, কিন্তু তার আগে তুই আমাকে কথা দে, এ কথা তুই আর কাউকে বলবি না, তোর মা বাবা বা তোর ভাইকেও না। আমি তার শর্তে অবাক হলাম, কিন্তু রহস্যের শেষ পর্যন্ত যাওয়ার জন্য আমি রাজি হলাম। বললাম, ঠিক আছে, কাউকে বলবো না, এবার তুমি বলো। বৌদি বিছানা থেকে নেমে আমাকে ঘরের এক কোণে নিয়ে গেল। তারপর ফিসফিস করে চাপা গলায় যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তার প্রতিটি কথা আমার মাথায় যেন হাতুড়ির মতো আঘাত করছিল। ঘরের কোণের আবছা অন্ধকারে তার চোখ দুটো চিকচিক করছিল। সে চাপা ভীত গলায় বলতে শুরু করল, রাসেল, আমি তোকে এখন যা বলতে যাচ্ছি তা শোনার পর হয়তো তুই আমাকে আরও বেশি ভুল বুঝবি, কিন্তু বিশ্বাস কর, আমার আর কোনো উপায় ছিল না। আমি অধৈর্য হয়ে বললাম, কি হয়েছে? তুমি খুলে বলো বৌদি। বৌদি একটা লম্বা শ্বাস নিয়ে বলল, আসলে বিয়ের আগে আমার জন্য একটা সম্বন্ধ এসেছিল। ছেলেটার নাম রাজ্জাক। আমাদের দূর সম্পর্কের আত্মীয় সূত্রে প্রস্তাবটা এসেছিল। ছেলেটা দেখতে শুনতে ভালো, অবস্থাপন্ন পরিবারের, কিন্তু কথা বলার পর ছেলেটাকে আমার একদম পছন্দ হয়নি। তার কথাবার্তায় এক ধরনের অহংকার এবং অসম্মানজনক ভঙ্গি ছিল। আমি সরাসরি না করে দিই। আমি অবাক হয়ে শুনছিলাম এই ঘটনার সাথে বর্তমান পরিস্থিতির কী সম্পর্ক, তা আমি বুঝতে পারছিলাম না। বৌদি বলে চলল, এরপর আমার সাথে তোর ভাইয়ের বিয়ে হয়ে যায়। আমি রাজ্জাকের কথা ভুলেই গিয়েছিলাম, কিন্তু ভাগ্য আমার সাথে খুব খারাপ একটা খেলা খেলেছে রাসেল। তোর ভাইয়া, মানে আমার স্বামী কামাল, বিদেশে যার হাত ধরে গেল, যার উপর ভরসা করে গেল, সেই মানুষটাই হল ওই রাজ্জাক। কথাটা শুনে আমি চমকে উঠলাম। বললাম, বলো কি? এ তো হতেই পারে না। বৌদির গলা দিয়ে কান্না বেরিয়ে এলো। হ্যাঁ, এটাই সত্যি। আমি প্রথমে জানতাম না। কামাল যাওয়ার কিছুদিন পর একদিন অচেনা নাম্বার থেকে আমার ফোনে কল আসে। আমি ফোন ধরতেই ওপাশ থেকে রাজ্জাক কথা বলে। সে জানায় যে কামাল তারই অধীনে কাজ করে। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে তোর ভাইয়ের কাছে কথার ছলে খোঁজ নিয়ে জানতে পারি ব্যাপারটা সত্যি। বৌদি শাড়ির আঁচলে চোখ মুছে আবার বলল, প্রথম কয়েকদিন সে আমার সাথে এমনি সাধারণ খোঁজ খবর নিত, কিন্তু তারপরই সে তার আসল রূপ দেখাতে শুরু করে। সে আমাকে ফোন করে নানাভাবে চাপ দিত এবং অস্বস্তিকর কথা বলাত। সে বলে আমি নাকি তাকে ফিরিয়ে দিয়ে খুব বড় ভুল করেছি।
এখন সে আমাকে দেখিয়ে দেবে সে কি করতে পারে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, লোকটা তোমাকে হুমকি দিচ্ছে? বৌদি মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, সে আমাকে ফোন করে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে বাধ্য হুমকি দিয়েছে। যদি আমি তার কথা না শুনি, তার সাথে কথা না বলি, তাহলে সে আমার স্বামীর অনেক বড় সমস্যা তৈরি করে দেবে। সে তোর ভাইকে মিথ্যা অভিযোগে ভাসাতে পারে, চাকরি থেকে বের করে দিতে পারে। বিদেশের মাটিতে তোর ভাই একা অসহায়, রাজ্জাকের সেখানে অনেক প্রভাব। আমি ভয়ে কাউকে কিছু বলতে পারিনি রাসেল। আমি যদি তোর ভাইকে বা বাড়ির কাউকে ব্যাপারটা জানাই, তাহলে রাজ্জাক যদি সত্যি সত্যি তোর ভাইয়ের কোনো ক্ষতি করে দেয়, এই ভয়ে। আমি দিনের পর দিন একা একাই অত্যাচার সহ্য করে যাচ্ছি। আমি আমার স্বামীকে রক্ষা করার জন্যই তার সাথে কথা বলতে বাধ্য হয়েছি। সে বলেছিল, যদি তুই আমার সাথে কথা না বলিস তাহলে তোর স্বামীর বড় ক্ষতি হয়ে যাবে। সবটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছিল। একটা মানুষ কি করে নিচু মনের হতে পারে? আমি আমার বৌদিকে কত ভুল বুঝেছি। সে তার স্বামীর সুরক্ষার জন্য নিজের কষ্ট প্রতিদিন সহ্য করে যাচ্ছে, আর আমি তাকে সন্দেহ করেছি। আমার নিজের উপর তীব্র ঘৃণা হলো। আমি বৌদিকে বললাম, বৌদি, তুমি এতদিন একা একা সব সহ্য করেছ, আমাকে একবার বলতে পারতে। বৌদি কেঁদে ফেলে বলল, কি বলতাম তোকে, তুই তো ছোট, আমি খুব ভয়ে আছি রাসেল। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি বুঝতে পারলাম এখন আর ভয় পেয়ে চুপ করে থাকার সময় নেই, এখন সময় পাল্টা করার। আমি বৌদির চোখের জল মুছিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বললাম, তুমি কোনো চিন্তা করবে না বৌদি, আমি সব কিছুর ব্যবস্থা করছি। ওই রাজ্জাক নামের লোকটাকে তার কাজের শাস্তি পেতেই হবে। সেই মুহূর্তে 10ম শ্রেণীতে পড়া আমি যেন এক সংকানে অনেক বড় হয়ে গেলাম। আমার কাঁধে এখন শুধু আমার পড়াশোনার ভার নয়, আমার বৌদির সম্মান আর আমার ভাইয়ের জীবন বাঁচানোর দায়িত্ব এসে পড়েছে। বৌদির কাছ থেকে শোনা সবটা বিষয়ে আমি ভাইকে ফোন করে বলবো না বলে সিদ্ধান্ত নিলাম। বৌদি আমার দিকে অসহায়ভাবে তাকিয়েছিল, তার চোখে ছিল এক রাশ আশা। আমি তাকে হতাশ করতে পারি না। আমি বৌদিকে শান্ত করে বিছানায় বসালাম, এক গ্লাস পানি এনে তাকে খেতে দিলাম। বললাম, বৌদি, তুমি আগে শান্ত হও, কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমাদের এখন ঠান্ডা মাথায় ভাবতে হবে। বৌদি ফোপাতে ফোপাতে বলল, কি ভাববো আমি? আমার মাথা কাজ করছে না। রাজ্জাক যদি রাসেলের কিছু করে দেয়? আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, কিছুই হবে না, আমরা ভাইয়াকে সব জানাবো। আমার কথা শুনে বৌদি আতকে উঠল, বলল, না না, এ কাজ করিস না। কামাল খুব মাথা গরম মানুষ, ও যদি রাজ্জাকের সাথে সরাসরি ঝামেলায় জড়ায় তাহলে বিপদ আরও বাড়বে। আমি বললাম, বৌদি, তুমি ঠিকই বলেছ, আমরা ভাইয়াকে এমনভাবে জানাবো যেন সে মাথা গরম না করে, আর এই কাজটা আমি করব। আমি আমার পরিকল্পনাটা বৌদিকে খুলে বললাম। প্রথমে কিছুটা দ্বিধা করলেও আমার আত্মবিশ্বাস দেখি সে রাজি হলো। পরের দিন সকালে আমি মায়ের ফোনটা নিলাম। মাকে বললাম, আমার এক বন্ধুর সাথে জরুরি কথা আছে, আমার ফোনে ব্যালেন্স নেই। মা সরল বিশ্বাসে ফোনটা আমাকে দিয়ে দিলেন। আমি নিজের ঘরে এসে দরজা বন্ধ করলাম। তারপর মায়ের নম্বর থেকে সরাসরি ভাইয়াকে ফোন দিলাম, কারণ বৌদির নম্বর থেকে ফোন দিলে রাজ্জাক হয়তো ট্রেস করতে পারে বা ভাইয়াকে কিছু বলতে পারে। 2-3 বার রিং হওয়ার পর ভাইয়া ফোন ধরল, বলল, হ্যালো মা, কেমন আছো? আমি গলাটা ভারী করে বললাম, ভাইয়া, আমি রাসেল। আমার গলা শুনে ভাইয়া অবাক হলো, বলল, কি রে, তুই মায়ের ফোন থেকে? সব ঠিক আছে তো? বৌদি ভালো আছে? আমি বললাম, ভাইয়া, আমি তোমাকে খুব জরুরি কথা বলার জন্য ফোন করেছি, তুমি প্লিজ মাথা ঠান্ডা রেখে আমার সব কথা শুনবে, কোনো হুটহাট সিদ্ধান্ত নেবে না, আমাকে কথা দাও। আমার কথার ধরনে ভাইয়া বুঝতে পারল ব্যাপারটা গুরুতর। সে বলল, আচ্ছা বল, আমি শুনছি। এরপর আমি এক এক করে সব ঘটনা ভাইয়াকে খুলে বললাম, রাজ্জাকের পরিচয়, তার পুরনো প্রস্তাব এবং এখন সে কিভাবে বৌদিকে ব্ল্যাকমেল করছে, সবটা। আমি এটাও বললাম যে বৌদি তোমার কোনো ক্ষতি হবে এই ভয়েই এতদিন চুপ করেছিল এবং লোকটার সাথে কথা বলতে বাধ্য হচ্ছিল।
সব শুনে ফোনের ওপাশে ভাইয়া কিছুক্ষণ একদম চুপ করে রইল। আমি তার নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম। আমি ভয় পাচ্ছিলাম সে হয়তো এখন রেগে গিয়ে রাজ্জাককে ফোন করে বসবে। কিছুক্ষণ পর ভাইয়ার গলা শোনা গেল, কিন্তু তার কণ্ঠস্বর অবাক করার মতো শান্ত ছিল। সে বলল, ওই বদমাসটা এত নিচে নামতে পারে আমি ভাবতে পারিনি। আমি ওর উপর ভরসা করে এখানে এসেছি। আচ্ছা রাসেল, তুই বৌদিকে বলবি সে যেন একদম চিন্তা না করে, আর আজ থেকে রাজ্জাক ফোন করলে সে যেন আর ফোন না ধরে, ফোন বন্ধ করে রাখলে আরও ভালো। আমি বললাম, কিন্তু ভাইয়া সে যদি তোমার ক্ষতি করে? ভাইয়া দৃঢ় কণ্ঠে বলল, সে সুযোগ আমি তাকে দেব না, আমি দেখছি কি করতে হবে। তুই শুধু বৌদিকে সাহস দিবি আর ওর পাশে থাকবি। আর শোন, এই ব্যাপারটা মা বাবাকে এখন কিছু জানাস না, তারা অকারণে চিন্তা করবে। ভাইয়ার শান্ত কিন্তু আত্মবিশ্বাসী গলা শুনে আমার মনটা শান্ত হলো। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, তুমি নিজের খেয়াল রেখো। ফোন রেখে আমি বৌদির কাছে ছুটে গেলাম, তাকে সবটা খুলে বললাম। ভাইয়ার কথা শুনে তার ফ্যাকাশে মুখে যেন একটু রক্তের অভাব ফিরে এলো। তার চোখ দুয়েটু কৃতজ্ঞতায় ছলছল করতে লাগল। সে আমাকে বলল, তুই আজ আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচালে দিচ্ছি। তুই না থাকলে আমি কি করতাম জানি না। আমি বললাম, আমি তোমার ছোট ভাই না, ভাইয়ের জন্য এটুকু তো করতেই পারি। সেদিন থেকে আমাদের দুজনের মধ্যে এক নতুন সমীকরণ তৈরি হলো। আমরা আর শুধু দেওয়ার বৌদি ছিলাম না, আমরা ছিলাম একে অপরের সবচেয়ে বড় সাপোর্টার। এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের বিরুদ্ধে দুই সহযোদ্ধা। আমরা এখন শুধু ভাইয়ার ফোনের অপেক্ষায়। ভাইয়ার সাথে কথা বলার পর 23 দিন কেটে গেল। এই কয়েকদিনটা আমাদের খুব উদ্বেগের মধ্যে কেটেছে। বৌদি ভাইয়ের কথা মতো রাজাকের ফোন ধরা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। প্রথম দিন রাজাক প্রায় ৫-৬ বার ফোন করেছিল, কিন্তু বৌদি একবারও ধরেনি। আমরা দুজনেই ভয়ে ভয়ে ছিলাম এই বুদ্ধি বিদেশ থেকে কোনো খারাপ খবর আসে। তৃতীয় দিনের মাথায় বিকেলে ভাইয়া আবার মায়ের নাম্বারে ফোন দিল। আমি ফোনটা ধরে হ্যালো বলতেই ওর পাশ থেকে ভাইয়ার উচ্ছ্বসিত গলা শুনতে পেলাম, রাসেল, সব ঠিক হয়ে গেছে? আমি খুশিতে প্রায় চিৎকার করে উঠলাম, সত্যি ভাইয়া? কি হয়েছে খুলে বলো। ভাইয়া যা বলল তা শোনার পর রাজাকের জন্য করুণা এবং ভাইয়ার বুদ্ধির জন্য গর্ব হলো। ভাই আমার ফোন পাওয়ার পর একটুও মাথা গরম করেনি। সে খুব ঠান্ডা মাথায় প্রমাণ সংগ্রহ করতে শুরু করে। বৌদির সাথে রাজাকের আগের কিছু কথোপকথনের রেকর্ড, যেগুলো বৌদি ভয় করে রেখেছিল, আমি ভাইয়াকে পাঠিয়েছিলাম। ভাইয়া সেই রেকর্ডিং এবং আমার দেওয়া তথ্যের ভিত্তিতে তার কোম্পানির হিউম্যান রিসোর্স বা হর ডিপার্টমেন্টে রাজাকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। সেই শুধু হ্যারাসমেন্টের অভিযোগই করেনি, সাথে ব্ল্যাকমেইলিংয়ের প্রমাণও জমা দেয়। তাদের কোম্পানি এই ধরনের বিষয় খুব গুরুত্বের সাথে দেখি। সাথে সাথে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়। রাজাককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। প্রথমে সে সব অস্বীকার করলেও অডিও রেকর্ডিংয়ের প্রমাণ সামনে আসায় সে ভেঙে পড়ে এবং সব স্বীকার করে। কোম্পানি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। তাকে শুধু চাকরি থেকে বরখাস্ত করা হয়নি, তার কাজের ভিসা বাতিল করে তাকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিদেশের মাটিতে এমন কেলেঙ্কারির কারণে তার ভবিষ্যৎ অন্ধকার। ভাইয়া আরও জানালো যে কোম্পানির বড় কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ভাইয়ার কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং তাকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তারা ভাইয়ের সততা এবং সাহসের প্রশংসাও করেছেন। সব শুনে আমি আর বৌদি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। বৌদি চোখ দিয়ে আনন্দশ্রু গড়িয়ে পড়ছিল। সেই ফোনের স্পিকার অন করে ভাইয়ার সাথে কথা বলল। ভাইয়া তাকে অনেক সান্ত্বনা দিল। নিজের স্ত্রীর এমন কঠিন সময় পাশে থাকতে না পারার জন্য ক্ষমা চাইল। বৌদিও এতদিন ধরে একা একা সব সহ্য করার পিছনের কারণটা ব্যাখ্যা করল। তাদের দুজনের কথোপকথন শুনে আমার মনটা আনন্দে ভরে গেল। কিছুক্ষণ পর আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, তুমি কিন্তু খুব বুদ্ধিমানের মতো কাজ করেছ। আমি তো ভেবেছিলাম তুমি রেগে গিয়ে মারামারি করবে। ভাইয়া হেসে বলল, আরে বোকা, শক্তি সবসময় গায়ে থাকে না, মাথায়ও রাখতে হয়। আর আমার সবচেয়ে বড় শক্তি ছিলি তোরা দুজন। তুই যদি সময় মতো আমাকে না জানাতিস আর তোর বৌদি যদি এত ধৈর্য ধরে সবটা সহ্য না করত, তাহলে হয়তো আজ অন্য কিছুই ঘটত। ফোন রাখার পর বাড়িটার পরিবেশটাই যেন পাল্টে গেল। বৌদির মুখ থেকে কালো মেঘে ছায়াটা সরে গিয়ে সেখানে আবার আগে সেই উজ্জ্বল হাসিটা ফিরে এসেছে। সেই ছুটে গিয়ে রান্নাঘরে আমাদের সবার জন্যে পায়েস রান্না করতে শুরু করল। অনেকদিন পর বাড়িটাতে আবার খুশির হাওয়া বইতে শুরু করেছে।
রাতে আমি পড়তে বসেছি। বৌদি আমার জন্য এক বাটি গরম পায়েস নিয়ে এলো। আমার পাশে বসে সে বলল, আজ থেকে আমাদের পাঠশালা আবার আগের মতো শুরু হবে, আর কোনো ফাঁকি দেওয়া চলবে না। আমি হেসে বললাম, আমার একজন টিচার দরকার নয়। আমার কথা শুনে বৌদি খিলখিল করে হেসে ফেলল। তার সেই প্রাণখোলা হাসিটা শুনে আমার মনে হলো আমি আমার পুরনো বৌদিকে আবার ফিরে পেয়েছি। আমি সেদিন বুঝতে পারলাম আমার বৌদির কোনো গোপন খারাপ উদ্দেশ্য ছিল না। তার একমাত্র উদ্দেশ্য ছিল তার সংসারকে, তার স্বামীকে সব বিপদ থেকে রক্ষা করা। সে একজন সত্যিকারের যোদ্ধা, যে নীরবে নিজের সব কষ্ট সহ্য করে পরিবারকে আগলে রেখেছিল। আমার ভুল ভেঙেছিল, আর তার প্রতি আমার শ্রদ্ধা 1000 গুণ বেড়ে গিয়েছিল। গল্পের শিক্ষা: কোনো মানুষের আচরণে হঠাৎ পরিবর্তন দেখলে তাকে ভুল বোঝার আগে বা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে তার পিছনের কারণটা জানার চেষ্টা করা উচিত। অনেক সময় নীরবতার আড়ালে অনেক বড় আত্মত্যাগের গল্প লুকিয়ে থাকে। খোলাখুলি কথা বললে অনেক বড় সমস্যারও সহজ সমাধান খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা।